সবাই আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা নতুন ক্লাস উপস্থাপন করবো তোমাদের সামনে। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর অর্থ তো বাংলায় অর্থটা হলো পুরা গঠিত। পুরা গঠিত কথাটা মানে বুঝতে হবে, তাহলে তুমি এই টেন্সটা খুব অনায়াসে বুঝতে পারবা। পুরা গঠিত মানে হলো সম্পূর্ণ গঠিত, মানে সম্পূর্ণ গঠিত মানে হলো সম্পূর্ণভাবে গঠে গেছে, সম্পূর্ণভাবে কি হয়ে গেছে, ঘটে গেছে। তো কোন সময় বলছে কাজটা যদি সম্পন্ন হয়ে গঠিত হয়ে থাকে, তাহলে কোন সময় সম্পন্ন হয়েছে? অবশ্যই এটা কোন সময় সম্পন্ন হয়েছে? অতীতে সম্পূর্ণ হয়ে গেছে। কাজটা কোন সময় হয়ে গেছে? অতীতে সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু এটাতে প্রেজেন্ট পারফেক্ট আসলো কেন, প্রেজেন্ট আসলো কেন? কারণ হলো কাজটা অতীতে সম্পন্ন হয়েছে, কিন্তু বর্তমানে তার ফলাফলটা আছে। তাহলে অতীতে সম্পন্ন হয়েছে, সম্পূর্ণ মানে শেষ, অতীতে শেষ হয়ে গেছে কাজ, একদম শেষ, অতীতে শেষ। কিন্তু এর সাথে প্লাস থাকবে বর্তমানে তার কি আছে, ফলাফল আছে। বর্তমানে কি আছে বলতো? ফলাফল আছে। আমরা কি শিখলাম? কাজটা কোন সময় শেষ? অতীতে একদম শেষ হয়ে গেছে, অতীতে শেষ, কিন্তু বর্তমানে তার ফলাফলটা রয়ে গেছে দেখে এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা পাস্ট হলো না কেন? কারণ বর্তমানে তার ফলাফলটা রয়ে গেছে। দেখো, তোমরা আমার দিকে তাকাও। দেখো, এখানে একটা শার্ট আছে। এই শার্টকে যদি আমি বাংলায় একটা বাক্য বলি শার্ট দিয়ে, তাহলে দেখো বুঝতে পারবা। দেখো, আমি শার্টটি কিনেছি। আমি শার্টটি কি করেছি? কিনেছি। তো এখানে কোনটা কাজ? একটু বার্বটা জেনে নাও। কোনটা কাজ? দেখো, এটাকে ফোকাস করতে হবে। বাই অর্থ হলো কেনা, বট, বয়। তো এটা বারবার থ্রি মানে বারবার পাস্ট পার্টিসিপাল ফর্ম, বারবার টু পাস্ট ফর্ম, বারবার ওয়ান প্রেজেন্ট ফর্ম। যেগুলো তোমরা জানো। বাই অর্থ হলো কেনা। এর অর্থ কি? কেনা বা ক্রয় করা। তা আমি শার্টটি কিনেছি। দেখো, এই শার্টটা আমি কিনেছি কোন সময় কিনেছি? আজকে যেহেতু আমি পরে আছি, তাহলে শার্টটা আমি অবশ্যই অনেক আগে কিনেছি। কোন সময় কিনেছি? তার মানে আমি কোন সময় কিনেছি? অতীতে কিনেছি। কোন সময় কিনেছি? অতীতে কিনেছি। দেখছো, অতীতে কাজ কিনেছি, সম্পূর্ণ হয়েছে না হয়েছে না? কাজ একদম সম্পূর্ণ, অতীতে কাজটা হয়ে গেছে, মানে কেনার কাজটা অতীতে একদম শেষ। কিন্তু এখন আমার কাছে আছে শার্টটা, শার্টটা আমার পরা অবস্থা আছে। তার মানে বর্তমানে আমার কাছে এখনো ফলাফলটা রয়ে গেছে, তাই তো? তার মানে বর্তমানে আমার ফলাফলটা আছে, শার্টটা আমার কাছে আছে, তাই তো? এটা হলো আমি কোন টেন্সে যাবে? এই বাক্যটাই কোন টেন্সে যাবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাবে। কারণটা হলো শার্টটা আমি অনেক আগে কিনেছি, অতীতে কাজ শেষ, কেনার কাজ শেষ, কিন্তু বর্তমানে তার ফলাফলটা আছে বলে এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? এখন এই জাতীয় বাক্যকে, এই জাতীয় বাক্য, এই জাতীয় বাক্য হলো, এই বাক্যটাকে ইংরেজিতে রূপান্তর করার জন্য এক ধরনের স্ট্রাকচার ফলো করা হয়। এটাকে বলে আমরা স্ট্রাকচার বা সূত্র বলতে পারো তোমরা, এক ধরনের রুল। স্ট্রাকচারটা দেখো এমন: প্রথম দিতে হবে তোমাকে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থ্রি, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে এইটা ইউজ করতে হবে তোমাকে। প্লাস অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, বা এক্সটেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে। মূল অংশটা হলো এইটুক, মূল অংশটুক এইটুককে ধরতে হবে তোমাকে। তাহলে দেখো, সাবজেক্ট সম্পর্কে আমরা আগে ধারণা পাইছি। তো আমি শার্টটি কিনেছি। তো এই বাক্যতে সাবজেক্টকে আমি, সবাই তো বুঝতে পারছো সাবজেক্টকে আমি, আই। তো আয়ের সাথে এখানে হ্যাভ বসবে, আই হ্যাভ। পর ভার্ব হচ্ছে কাজটা কোনটা? কেনা। কেনার কাজটা হলো বাই থেকে কি আছে? বট। আই হ্যাভ বট। এখন তোমার অবজেক্ট আছে, কি কিনেছ? শার্ট, দ্য শার্ট। আই হ্যাভ বট দ্য শার্ট। এর অর্থটা হবে আমি শার্টটি কিনেছি। এখন দেখো বিষয়টা দেখো একটু, আমি যদি এইভাবে লিখতাম তাহলে কি হতো? আই বাই দ্য শার্ট, তো হয়তো আমি শার্টটি কিনি, আমি শার্টটি কিনি। কিন্তু যখন তুমি হ্যাভ দিছ, এই অক্সিলারি ভার্বটা দিছ, এটাকে অক্সিলারি ভার্বটা মেইন ভার্বের পূর্বে আসছে এবং এরপরে ভার্বের ছি দিছ, তখন কেনা থেকে কি হয়েছে? কেনা থেকে কি হয়েছে?
কিনা থেকে কিনেছি, এছি বসাইতে হইতেছে। কেনা থেকে কি হয়েছে? কিনেছি। তাহলে এই টেন্সটা চেনার জন্য তুমি বাংলায় একটা কৌশল নিবা। অবশ্যই তোমাকে এটা মুখস্থ রাখতে হবে। কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে। কোনটা মুখস্থ রাখবো বলো তো? যে বাংলা চেনার উপায়টা মুখস্থ রাখতে হবে। কারণ এই টেন্সের সাথে অন্য একটা টেন্সের মিল আছে। খুব ভালো মিল আছে। বাংলা চেনার উপায়টা এটা মুখস্থ রাখতে হবে। যে এছে থাকবে, এছো থাকবে, এসেন থাকবে। এই তিনটা মুখস্থ করলেই হবে। এই যে কার সাথে থাকবে? ভার্বের সাথে থাকবে। দেখো ভার্ব কেনা, আমি কিনি, না থেকে বলি কিনেছি, কিনে এছি, কিনেছি। যে বন্ধুরা আমি বইটি পড়েছি, তার মানে কি আমি অনেক আগে বইটা পড়া হয়েছে, এখনো আমার সম্পর্কে ধারণা আছে। যেমন ধরো আরো বলা যায় আমি প্যারাগ্রাফটি মুখস্থ করেছি, তার মানে এটা গতকালকে করছে বা এর আগে করছে, 3 দিন 4 দিন আগে করা হয়েছে, কিন্তু ফলাফলটা তোমার এখনো আছে। এই ধরনের বাক্যকেই বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বুঝতে পারছো আশা করি। এখন তোমাদের স্টেপ 2 নম্বরে দিতে হবে। এটা হলো 1 নম্বর স্টেপ। ও আরেকটু বলার আছে আমার, এটা তোমরা অনেকের জানা নাই, হ্যাভের শব্দ জানা নাই। এখানে মনে রাখতে হবে হ্যাভ হলো বহুবচন, হ্যাজ হলো একবচন। হ্যাভ কয় বচন? বহুবচন। হ্যাজ কয় বচন? একবচন। যখন সাবজেক্টটা একবচন হয় তখন আমরা হ্যাজ নিব, আর সাবজেক্টটা যখন বহুবচন হবে তখন আমরা হ্যাভ নিব। মানে এখানে সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। সাবজেক্ট যদি একবচন হয় হ্যাজ, সাবজেক্ট যদি বহুবচন হয় তাহলে আমরা হ্যাভ নিব। তবে ব্যতিক্রম হলো শুধুমাত্র আয়ের ক্ষেত্রে। আই সবসময় হ্যাজ কে নেওয়ার কথা কিন্তু নেয় না। আই সবসময় কাকে নেয়? হ্যাভ কে নিয়ে বসে থাকে। তবে সে হ্যাভ কে নিবে, এই বাক্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অবশ্যই সে হ্যাভ কে গ্রহণ করবে। মনে থাকবে। এটা হলো স্টেপ 1। এর স্টেপ 2 যাও এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। যেমন ধরো কয়েকটা বাক্য তোমাকে লিখতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা। ধরো তার জন্য চিঠিটি লেখা হয়েছে। একটা বাক্য। 2, গাছটি লাগানো হয়েছে। তো বিষয়টা বুঝো। দেখো তার জন্য চিঠিটি লেখা হয়েছে এবং গাছটি লাগানো হয়েছে। এক্ষেত্রে দেখো বাক্য, দুটা বাক্যই কি হয়েছে? আমাদের মনে ভাব প্রকাশে সক্ষম হয়েছে। আবার দেখো বাক্যটা মনে ভাব প্রকাশে কি হয়েছে? সক্ষম হয়েছে। কিন্তু সমস্যা হলো এই বাক্যতে যে কাজ, কাজ কোনটা? লেখা। কাজটা কে করেছে সেটা দেওয়া নাই। অর্থাৎ আমরা এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়ছি, যেমন এই বাক্যতে কি হবে? সাবজেক্ট নেই, কিন্তু বাক্য মনে ভাব কি হয়ে গেছে? পূর্ণ হয়ে গেছে। দ্বিতীয় বাক্যটা দেখো, গাছটি লাগানো হয়েছে বা গাছটি নদীর পাশে লাগানো হয়েছে। এই জাতীয় বাক্য আমরা বলে থাকি, প্রায় বলে থাকি। যেমন ফুলটি তোলা হয়েছে, কবিতাটি আবৃত্তি করা হয়েছে, এরকম বাক্য আমরা প্রায়ই শুনে থাকি। এই ধরনের বাক্যতে যখন দেখবো আমরা বাক্য মনে বা পূর্ণ হয়েছে কিন্তু সাবজেক্ট নাই, তখন আমরা স্টেপ 2 ইউজ করব। স্টেপ 2 তে আমাকে এই টেন্সের রুল 2 লাগবে। কখন আমরা এটা ব্যবহার করবো? যখন আমাদের দেখবো বাক্য মনে বা পূর্ণ হয়েছে কিন্তু সাবজেক্ট নাই, তখন আমরা স্টেপ 2 ব্যবহার করব। এই সম্পর্কে তোমাদের আগে বলা হয়েছিল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলা হয়েছিল সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন। এই বাক্যতে অবজেক্ট আসবে না। তোমরা জানো এই সাবজেক্টটা হলো কি? সক্রিয় সাবজেক্ট না। এই সাবজেক্টটা কি না? সক্রিয় সাবজেক্ট না। পূর্ববর্তী যে স্ট্রাকচারটা দেওয়া ছিল ওইটা হলো সাবজেক্টটা সক্রিয় সাবজেক্ট, মানে কি কাজ করতো। কিন্তু এই বাক্যতে এই যে ভার্ব যে আছে, ভার্ব সি যে আছে, এই কাজটা সে করবে না। কাজটি সাবজেক্টে কাজ করবে না। এই সাবজেক্ট কি বলা হয়? নিষ্ক্রিয় সাবজেক্ট। কি বলা হয়?
নিষ্ক্রিয় সাবজেক্ট। এখানে দেখো হ্যাভেজের পরে আমাকে কি আনতে হবে, বিন আনতে হবে। এটা এই দুটো মিলে আমাদের কি হবে, অক্সিলারি ভার্ব হবে। ঠিক আছে, এই তো বসছে, কারণ সাবজেক্টকে কি করে বলবে, সে নিষ্ক্রিয় বানাতে সাহায্য করবে। যে হ্যাভেজে এবং বিনের সাবজেক্টের বিনে কি করবে, এখানে যদি আমি বিন না থাকতো তাহলে তো আমার সাবজেক্ট কাজ করতো, কিন্তু বিন দেওয়াতে কি হয়ে গেছে, সাবজেক্ট আমাকে কি করতে পারবে না, কাজটা করতে পারবে না। এক্ষেত্রে তোমাদের আগে বলছি যে সাবজেক্ট চেনার উপায় বাংলায় কে থাকবে। তো তার জন্য দেখো এখানে বাংলায় কে কোনটা আছে, চিঠিকে, চিঠিটিকে। আমাকে এটা লিখতে হবে আগে, দ্য লেটার, যেহেতু 1 বছর, এটা হ্যাজ বিন রিটেন। আমার ভাবে কত ইউজ করবো, অবশ্যই with ইউজ করবো, রিটেন। এখন তার জন্য ফর হিজ অথবা হার দিতে পারি আমরা, ফর হিম অথবা হার। এটা দেখো আমাদের এইটুকু না শিখলে চলবে, আপাতত আমরা পরে এটা বুঝে দেবো, আমি তোমাকে পরে বুঝে দেবো, কিন্তু আমাকে এইটুকু বুঝতে হবে। যখন আমি দেখবো সাবজেক্টের পরে হ্যাভেস আছে এবং তারপরে বিন আছে, পরে বারবার ছি আছে, তখন আমাকে বুঝে নিতে হবে এখানে রাইটের কাজটা সাবজেক্ট করতে পারে না, সাবজেক্টে কি করতে পারে না, কাজ করতে পারে না। তখন তুমি এই বাংলায় এটাকে কিভাবে দেবা, সেটিকে লেখা, মূল পার্টটা ধরবা, লেখা, এই যে হ্যাভেজে কি বানাবে, হয়েছে, এছে বানাবে, সেটাকে লেখা হয়েছে। আমি আগেই বলছি বিনে কি করবে, সাবজেক্টটাকে কি বানায় ফেলবে, নিষ্ক্রিয় বানায় ফেলবে, এবং এটা কাজ করতে পারবে না। এবং এই যে হ্যাভেজে কি করবে, এই যে এছে, এছ, এছেন বানাতে সাহায্য করবে, অর্থাৎ চিঠিটিকে লেখা হয়েছে। এখন পরের অংশ হলো ফর হিম বা ফর হার, তার জন্য। ক্লিয়ার? তো এইভাবে পরবর্তী বাক্যটা দেখো, তোমরা এটা করতে পারবা। গাছটি লাগানো হয়েছে, তো এক্ষেত্রে আমাকে করতে হবে গাছটিকে লাগানো হয়েছে। তখন আমি কি বলবো, দ্য ট্রি, যেহেতু 1 বছর, হ্যাজ, ওখানে কি নিবো, বিন, কারণ এইখানে আমার নিষ্ক্রিয় করতে হচ্ছে। ও লাগানো ইংলিশ কি, প্লান্টেড, বা শিখে নিবো আমি প্লান্টেড। অর্থাৎ আমি কি দেখো, এখন আমি যদি বলি দেখো এই যে এখানে সাবজেক্টে দেখো প্লান্টের কাজটা করতে পারতেছে না, রোপণ করার কাজটা চিয়ে করে না, মানুষে করে। এক্ষেত্রে বিনে কি করছে, সাবজেক্টটাকে কি করছে, নিষ্ক্রিয় বানাতে সাহায্য করছে। আর হ্যাভেজে কি করতেছে, মূল ভার্বে আগে এসে কি বানাচ্ছে, যে এসি, এছ, এসেন বানাতে বাক্যকে সাহায্য করছে। তখন এই অর্থটা কিভাবে ধরতে হবে, গাছটিকে লাগানো হয়েছে। যেমন ধরো এখানে দেখো, আই হ্যাভ বিন কল্ড, বলে আমাকে বলতে হবে এই বাক্যটা আমি প্রথমে কি করবো, এই বাক্যটা স্ট্রাকচারটা ফিল করব। তো এটা আমার বাংলা নাই, আমি ইংরেজি বাক্য, এখন আমি বইতে চলে যাবো কোনো লেসন পড়ার জন্য। তখন আমি দেখবো যে এই বাক্যতে কি আছে, সাবজেক্ট আছে। আসলে আমার সাবজেক্টের উপর ডিপেন্ড করবে না, আসলে আমাদের ডিপেন্ড করবে এই ভার্বের উপর, এই ভার্বটার উপর। যেহেতু হ্যাভেস আছে এবং বিন আছে এবং ভার্বের থ্রি আছে, তো সেক্ষেত্রে আমার সাবজেক্ট টু, স্টেপ 2 এর যে নিয়মটা আছে, যেখানে সাবজেক্ট কাজ করে না, সেই নিয়মটা এখানে কি করা হয়েছে, প্রয়োগ করা হয়েছে। তখন আমি বুঝে নেব বিন দিয়ে আমার কি করতেছে, এখানে এই কাজ করে না। তার মানে একে বাংলায় কি দিতে হবে, আমি না বলে আমাকে। এখন আমাকে ডাকা, কত ডাকা, আমাকে ডাকা। এখন এই সাবজেক্ট কি হয়েছে, বিনের জন্য কি হয়েছে, যেটা নিষ্ক্রিয় বানাইছে, আমাকে হবে, আমি না হয় আমাকে হবে। আর এই হ্যাবে যে কি করবে, এসি, এছ, এসএন বানাবে, ডাকা হয়েছে, আমাকে ডাকা হয়েছে। আমি দেখেছি এটা বলা যাবে না, আমাকে ডাকা হয়েছে। কিন্তু দেখো এই বাক্যটা যদি আমি এইভাবে বলি, সবাই লিখে নিচ্ছে অবশ্যই, কেটে দিলাম আমি। আমি যদি এইভাবে বলতাম, আই হ্যাভ কল্ড, তখন দেখো এই সাবজেক্ট কাজ করা শুরু করে দিচ্ছে, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্টেপ 1 এর রোল, মানে ভার্বের কাজটা কি, এই যে ডাকার কাজটা কি করতেছে, আমি তাকে, এই যে এই হ্যাভে যে কি বানাবে, আছে বানাবে, তাহলে আমি দেখেছি, এটা হলো আমি দেখেছি, কাজটা কি করছে, আমি দেখেছি। কিন্তু এখানে কি, আই হ্যাভ বিন কল, আমাকে ডাকা হয়েছে। আশা করি বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো।